আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি ডোমকলে। আমি উজ্জ্বল মুখোপাধ্যায়, আমার সঙ্গে আমার ক্যামেরা বন্ধু সন্দীপ রয়েছে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে ডোমকলে সিপিআইএমের প্রার্থী প্রায় 16,000-এরও বেশি ভোটে তিনি জয়ী হয়েছেন। তার এই জয়টা এই কারণে তাৎপর্যপূর্ণ যে গত বিধানসভা নির্বাচন, গত লোকসভা নির্বাচন শূন্যের গেরো কাটিয়ে সিপিএম একটা আসন পেল এবারের বিধানসভা নির্বাচনে। সিপিএমের নেতাদের দেখা হলে প্রথম যে প্রশ্নটা করা হতো সেটা হচ্ছে শূন্যর গেরো কাটবে। শূন্যর গেরো অবশেষে সে কাটলো, আর কাটলো আপনার হাত ধরে। কি করে জিতলেন? কী করে জিতলাম? নির্বাচনে পার্টি দাঁড় করালো, দমকলের মানুষের কাছে গেলাম, মানুষ তো আমাকে গ্রহণ করেছে, মানুষ ভোট দিয়েছে। আমার হয়ে ডোমকলের সর্বস্তরের সাধারণ মানুষ আমাকে সমর্থন করেছে, ভোটটা করেছে। কারণ আমাদের লড়াইটা তো সবসময় এই সময় এই ব্যবস্থাতে নির্বাচন মানে আমাদের কাছে এটা অসম লড়াই। যার ফলে এই অসম লড়াইয়ে আমি প্রথম থেকেই ভরসা করেছিলাম ডোমকলের মানুষের উপরে। একেবারে টোটো চালক থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক, তারপরে আমাদের মা বোনেরা যারা ডোমকলে আছে, গ্রুপের মহিলা থেকে শুরু করে এই সমস্ত অংশের মানুষের প্রতি আমাদের ভরসা ছিল। আর 365 দিনের এখানে আমরা কাজটা করি পার্টির পক্ষ থেকে, মানুষের পাশে দাঁড়ানো, এসআইআরে ক্যাম্প করা, এখানে প্রায় 40-45টা ক্যাম্প করা, সব মিলিয়ে 365 দিন ডোমকলে পার্টিটা আমরা করি। যার ফলে আমার ভরসা ছিল মানুষের প্রতি, ডোমকলের মানুষ এবারে অন্তত। আর আপনারা জানেন এটা বামপন্থীদের ঘাঁটি। আমরা ডোমকল 69 সাল জিতেছি, 67 সাল জিতেছিলাম প্রথম বাড়ি সাহেব, তারপরে 69 সাল জিতেছি যুক্তফ্রন্টের সময়ে, তারপরে 72-এর রিগ নির্বাচনে একবার আমরা হেরেছি। আর মাঝে 47 বছর আমাদের হতো যে টানা বিধায়ক ছিলেন, কমরেড আনিসুর রহমান ছিলেন, মন্ত্রী ছিলেন, তার আগে আব্দুল বারী সাহেব ছিলেন। মাঝে 21 সালে এই যে এনআরসির আবহে আমরা এই সিটটা হেরেছি। হয়তো গত বছরও আমরা জিততাম শুধু যদি এনআরসির আবহ না ছিল। যার ফলে এটা ডোমকলের পুরনো ঘাঁটি ডোমকল বামপন্থীদের। এবারে মানুষ ভরসা করেছে আমাদের উপরে, সেই কারণেই জিতলাম। না, কিন্তু আপনি যে কারণগুলো বললেন, আপনাদের দলের এরকম অন্তত 70-75 জন প্রার্থীকে দাঁড় করিয়ে দেওয়া যায় যারা কিন্তু একই কথা বলতেন। তারাও কিন্তু বলেন যে 5 বছর ধরে মানুষের সঙ্গে তারা থাকেন, মানুষের হয়ে কাজ করেন, এসআইআরের সময় তারা একটা বড় ভূমিকা নিয়েছেন। তারা কেউ জিততে পারলেন না, একমাত্র আপনি জিতলেন। প্রত্যেকে যেটা জানতে চায়, বামপন্থী মানুষরা জানতে চান যে কি সেই সমীকরণ, রসায়ন, যে রসায়নে আপনি আজকে সকাল থেকে সন্ধে পর্যন্ত সবকটা রাউন্ডে এগিয়ে থাকলেন। দেখুন, প্রথমত হচ্ছে যে ডোমকলের, বিশেষ করে আমি অন্য জায়গার কথা বলবো না, যারা প্রার্থী ছিলেন তারা আমার থেকে অনেক যোগ্য প্রার্থী এবারে সিপিআইএম দাঁড় করেছিল। আসলে ডোমকলের মানুষ চায় সবচেয়ে কাছের নেতা, সবসময় যাকে পাবে এবং সবসময় যাকে করবে। এইটা একটা আনিসুর রহমানকে ফলো করে ডোমকলের মানুষ সবসময়। এখন তাহলে গত 5 বছরে বিধায়ক জয়লাভ করানোর পর ডোমকলের মানুষের যে অভিজ্ঞতা, এনারা কাজ চায় যেমন ঠিকই আমাদের বামফ্রন্ট সরকারের সময় যে পরিমাণে কাজ হয়েছে আনিসুর রহমানের নেতৃত্বে, গত 5 বছরে এবং সর্বোপরি গত 15 বছরে তৃণমূল কংগ্রেসের আমলে ডোমকলে সেইভাবে কোনো কাজ হয়নি। যার ফলে এইটা একটা ডোমকলের মানুষের ক্ষোভ ছিল যে না, এদেরকে দিয়ে হবে না, ডোমকলে বামপন্থীদের হতো যে আনতে হবে, এটা একটা ব্যাপার। আর তাছাড়া হতো যে আমাদের পার্টির অ্যাক্টিভিটি ডোমকলে, আমি এটা বলতে পারি যে আর 5টা বিধানসভা এলাকার চাইতে সবসময় আপনি গত বছরও দেখবেন 21 সালে সর্বোচ্চ ভোট এখানে আমি পেয়েছিলাম, গোটা রাজ্যের মধ্যে প্রায় 35% ভোট পেয়েছিলাম। এবং এইটা একটা ডোমকলের আলাদা বৈশিষ্ট্য বলা যায়। এখন অন্য জায়গাতে কেন হলো না, তার একটা বড় কারণ আর একটা আছে, সেটা হচ্ছে যে এখানে খুবই সংখ্যালঘু মানুষের বাস বেশি। যার ফলে এখানে যদি আজকের দিনে যেভাবে মেরুকরণের রাজনীতি পশ্চিমবাংলাতে তৈরি হয়েছে, সেই মেরুকরণটাকে আমরা সাংগঠনিক দিয়ে যেমন রক্ষা করতে পেরেছি, তেমনি সংখ্যালঘুদের বাস বেশি হওয়ার কারণে সেই মেরুকরণে হাওয়াটা লাগেনি। আর সংগঠন একটা বড় ফ্যাক্টর। সংখ্যালঘু ভোট ব্যাংক আপনার এখানে প্রায় 88%, প্রায় 88%। এই যে 12% যে হিন্দু ভোট,
সেটাকে সবটাই বিজেপির দিকে গেছে? না না, বিজেপি তো এবারে ভোট পেয়েছে 5%, 5 পয়েন্ট, এই বিধানসভাতে 5.08% ভোট পেলো দেখলাম। তার মানে একটা হিন্দু তার মানে ভোট আপনি পেয়েছেন? অবশ্যই অবশ্যই। আমি এখানে এবারে নির্বাচনে হিন্দু ভোটের ডোমকলে 85%-এর অ্যাবাভ ভোট পেয়েছি, 85%। তাহলে আপনি হিন্দু ভোট পেলেন, অবশ্যই হ্যাঁ। সংখ্যালঘু ভোট পেলেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তাহলে আপনি হিন্দু ভোট পেলেন, আপনি সংখ্যালঘু ভোট পেলেন এবং আপনি জিতলেন। আপনার পাশের কেন্দ্র, তার পাশের কেন্দ্র, একটু দূরে কলকাতা, মীনাক্ষী, কলতান থেকে শুরু করে সিপিএমের যারা প্রথম সারির প্রার্থী, আমরা দেখলাম তারা কিন্তু শেষ পর্যন্ত জিততে পারলেন না। তাহলে আপনি ভোটারদের কাছে যে আস্থা অর্জন করতে পেরেছিলেন, সেটা কোথায় ঘাটতি থাকতো আপনি কি মনে করেন? আমি তো রাজ্য স্তরের নেতৃত্ব না, আমি তো জেলা সেক্রেটারিয়েট মেম্বার মুর্শিদাবাদ জেলার, যার ফলে আমি ডোমকলটা নিয়ে বলতে পারি যে এখানে একটা নির্বাচনে জেতার জন্য যে কাজগুলো, নির্বাচন শুধু নির্বাচনে দাঁড়িয়ে জেতা যায় না, এটা একটা ঘটনা। আমার 21 সালের অভিজ্ঞতা আমি দেখেছি, সেখান থেকে ত্রুটি বিচ্যুতিগুলো আমি লক্ষ্য করেছিলাম, যেগুলো পয়েন্ট আউট করেছিলাম। তারপরে গত 5 বছর লাগাতার কাজ করেছে, আমাদের কমরেডরা কাজ করেছে। প্রতিদিন হচ্ছে যে কোন জায়গাগুলো নিয়ে দুর্বলতা ছিল, যেমন গত নির্বাচনে আমি যদি ধরেন রায়পুর জিপি, গড়াইমারি জিপি, ঘোড়ামারা জিপি, আমরা প্রায় 21,000-এর বেশি ভোটের হার ছিল। আমি গত 5 বছর, গত বিধানসভা নির্বাচনের পর থেকেই আমরা ওই অঞ্চলগুলোতে আমি পড়ে থেকেছি রীতিরকমভাবে, আমাদের কমরেডদেরকে কাজ করানো। এবারে আবার ওই 3টে জিপিতে আমি লিড দিয়েছি। তার মানে আপনার এই জেতাটা একটা জিনিস কি প্রমাণ করে, যে হঠাৎ করে কোনো একজন নেতৃত্ব, তিনি যতই নামী হোক না কেন, কোনো একটা কেন্দ্রে বসিয়ে দিলে জয় আসে না? আজকের দিনে জেতা যাবে না, এটা তো পরিষ্কার কথা। আজকের দিনে যে চ্যালেঞ্জ আমাদের সামনে নির্বাচনে, আপনার পুঁজিবাদী দলগুলো যেভাবে নির্বাচনকে ব্যবহার করছে, পয়সা, মাসুল, পাওয়ার, তাতে দাঁড়িয়ে 365 দিনের আপনাকে নেতা হতে হবে মানুষের কাছে। আমার যেটুকু অভিজ্ঞতা হলো ডোমকলের মানুষের এবারে নির্বাচনে নেমে যেভাবে সাধারণ মানুষের আমি ভালোবাসা পেয়েছি, তাতে সব জায়গাতেই মানুষ চায় আগে মানে তার কাজ মানে কাছে পাওয়া, লেগে থাকা, বিপদে আপদে পাওয়া। এইটা ডোমকলে আপনি আমাদের যারা পার্টির একবারে নিচ স্তর পর্যন্ত, ব্রাঞ্চ সেক্রেটারি, আপনি বুথের যারা পার্টি সদস্য, এইটা 365 দিন এই কাজটা করে লাগাতারভাবে। যার ফল হচ্ছে যে আপনার এই যে জনসংযোগে আমাদের প্রত্যেকটা বুথে আপনি দেখবেন যে এখনও ডোমকলে আপনি এই ভোটেও হচ্ছে যে প্রায় 450 ভোটে লিড দিয়েছি, এরকম বুথ আছে। 450 ভোটে 81 350 ভোটে লিড দিয়েছি, এরকম বুথের সংখ্যা প্রায় আপনার হতো যে এবারকার, আমি টোটাল চিত্র দেখিনি কিন্তু আমি কাউন্টিংয়ে যেগুলো নজরে পড়েছে, আমার তো গোটা ডোমকলে 308টা বুথ হাতে তালুর মতো। ডোমকলে অসংখ্য পরিযায়ী শ্রমিক আছে, হ্যাঁ, এবং তারা মূলত কেরলে কাজ করে। আমি যেটা শুনেছি যে আপনি কেরলে গেছিলেন সেই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলতে এবং তাদেরকে নিয়ে আসতে, কি সেই ঘটনাটা যদি একটু বলেন? তা আমি এখানে ঠিক করলাম, আমরা পার্টিতে, এখানে এরিয়া কমিটিতে আমি আলোচনা করলাম, এখানে আমি তো পার্টিরও নেতা, পার্টিতে এরিয়া কমিটিতে আলোচনা করলাম যে আমাদের দেখছি যে ডোমকলে 40 থেকে 45 হাজার পরিযায়ী শ্রমিক বাইরে থাকে। তারা সব হচ্ছে যে ইয়াঙ্গার জেনারেশন, 18 থেকে 25-35 বছর বয়স। যখন আমরা বাড়ি বাড়ি কালেকশানে যাচ্ছি, তখন দেখছি যে একটা গ্রামে অন্তত মিনিমাম হচ্ছে যে 100 থেকে 150 ছেলে, কোনো কোনো গ্রামে 150 ছেলেও বাড়িতে নাই। কোথায় আছে? কেরালায় আছে। কোথায় আছে? কেরালায় আছে। তাহলে এই যে এদের সাথে কানেক্ট করাটা তো আমাকে তো করতে হবে। আমি অর্থ সংগ্রহে গিয়ে পাচ্ছি না, মিটিংয়ে পাচ্ছি না। তখনই আমরা এরিয়া কমিটি থেকে সিদ্ধান্ত নিই যে আমাকে যেতে হবে কেরালাতে, এবং কেরালার একটা নির্দিষ্ট এরিয়াতেই হচ্ছে যে আমাদের ডোমকলের পরিযায়ী শ্রমিকরা বেশি থাকে। ওদের সাথে দেখা করলাম এবং সেই বেনিফিটটা আমি ডোমকলে এবার পেয়েছি। মানে তাদেরকে আপনি নিয়ে আসলেন? হ্যাঁ, নিয়ে আসলাম, মানে না, তাদের সাথে এই যোগাযোগটা, ওরা ট্রেন পায়নি, কাটা ট্রেনে কেরালা থেকে এসছে, নিজেরা বাস ভাড়া করে এসছে ভোট দিতে আমাকে। মানে বিজেপিও কিন্তু প্রচুর পরিযায়ী শ্রমিককে এবার নিয়ে এসেছে বিভিন্ন কেন্দ্রে, আর আমার ডোমকলে ওরা নিজেরাই এসছে, যেহেতু আমি গিয়ে আগে দেখা করে আসলাম। এবারে ভোটটা রানাদাকে দিতে হবে বলে নিজেরা গাড়ি ভাড়া করে, এবং এমনকি 4 দিন 5 দিন ধরলেন, কেরালা থেকে হয়তো উঠলো ত্রিবান্দ্রম থেকে, কাটা ট্রেনে হয়তো চেন্নাইয়ে নামলো, চেন্নাই থেকে আবার হয়তো উড়িষ্যায় গেল, উড়িষ্যা থেকে আবার ঘুরে যেতে আসলো। এইরকমভাবে হচ্ছে যে তারা আমাকে আসলে এবং ভোট দিল।
যারা এখনো আছে বেশিরভাগ আছে। মানে মানে এরা ভোট না দিলে আপনি জিততে পারতেন না? কাল থেকে অবশ্যই পরিযায়ী শ্রমিক একটা ডোমকলের ফ্যাক্টর। আচ্ছা, হ্যাঁ, আরেকটা বিষয়, 45,000 মানে নেয়ার অ্যাবাউট 45,000, তার মানে 45 ইন্টু আরও, তাহলে 2 ধরে 45 ইন্টু তার ফ্যামিলি যদি ধরেন তাহলে সেটা কত ভোটার হচ্ছে? প্রচুর। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যেটা দেখলাম যে এবার কার্যত বিজেপি ঝড়, গোটা রাজ্য জুড়ে বিজেপি ঝড়। মানে যে ঝড় কার্যত আগে থেকে কোনো অনুমান করা যায়নি। এই বিজেপি ঝড়ের মধ্যেও আপনি আপনার দুর্গটাকে আগলে রাখলেন। একদিকে এটা ঠিক যে আপনার এখানে সংখ্যালঘু ভোট ব্যাংক বেশি, ফলে বিজেপি আপনার কাছে কোনো ফ্যাক্টর ছিল না। প্রতিদ্বন্দ্বী ছিল না। কিন্তু এই যে বিজেপি ঝড় উঠল, আপনারা বুঝতে পারলেন না, কি বলবেন? না, বোঝা বলতে গেলে এটা ঠিকই বোঝা, মানে বড় বড় রাজনৈতিক বিশেষজ্ঞ প্রথম দফার নির্বাচনের পরেও এত কনফার্ম ছিল না যে বিজেপি ক্ষমতায় আসবে। কিন্তু এটা ঘটনা যে বিজেপি তো এবার খুবই আটঘাট বেঁধে নেমেছিল। একটা সিমটম আমি এখান থেকে অন্তত ব্যক্তিগতভাবে বুঝতে পারছিলাম যে বিজেপি এবার ছাড়বে না, এবং যে সংখ্যাগুরুর ভোটের পোলারাইজেশন হচ্ছে সেটা কিছু কিছু তো হাড়ির ভাত সব টিপতে হয় না, এটা বোঝা যাচ্ছিল। আমার এখানে আমাকে ভোট দিবে ঠিক আছে, ডোমকলে আমাকে ভোট দিবে যে সম্প্রদায়, ওই যেটা বলছেন আপনারা, কিন্তু ওরা বলছে রাজ্যে বিজেপি আসবে, বিজেপিকে আনতে হবে। সংখ্যালঘুরা বলছেন, এখানকার যারা সংখ্যালঘু ডোমকলের, তার মানে ওখান থেকে আমি বুঝতে পারছি যে স্রোতটা একটা বইছে তৃণমূলের বিরুদ্ধে। আর সব থেকে বড় কথা, এই ভোটে আমি প্রথমে আপনাকে বললাম, এই ভোট বিজেপি যদি মনে করে যে শুধু সাম্প্রদায়িকতার কারণে বিজেপিকে দিয়েছে, তাহলে বিজেপি আরেকটা রাজনৈতিক ভুল করবে। কারণ এই ভোট বিজেপিকে শুধুমাত্র হিন্দুদের পার্টি বলে ভোট দেয়নি। বিজেপি এবারকার ভোট পেয়েছে তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের এই যে চাকরি বেকারদের সাথে এই যে প্রতারণা, এই যে জালিয়াতি, একবারে গ্রাসরুট পর্যন্ত করাপশান, এর বিরুদ্ধে মানুষ বিরক্ত হয়ে গেছিল। বিরক্তের ফলে যেখানে মনে করেছে যে এখানে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে, যার ফলে বিজেপিকে অপশন হিসেবে নিয়েছে। বেশ কিছু, মানে অনেকগুলো বিধানসভাতে দেখবেন এই ক্রাইটেরিয়ায় কাজ করেছে। ভোটের রেজাল্ট আসলে বোঝা যাবে। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখেছি যে অনেকগুলো কেন্দ্র যেখানে সিপিএম এর প্রার্থীকে সকলে খুব প্রশংসা করছেন, বলছেন সিপিএম এর প্রার্থী সবচাইতে ভালো, কিন্তু ভোটটা নষ্ট করব কেন? এখানে একটা সিপিএমকে ভোট দেওয়া মানে এরা তো সরকার গঠন করতে পারবে না অথবা জিততেও পারবে না, আমি আমার ভোটটাকে নষ্ট করব কেন? ফলে বহু বামপন্থী মানুষজন অথবা অন্যান্য মানুষও যারা ফ্লোটিং মানুষ অন্যকে ভোট দেন, তারা সিপিএম এর প্রার্থীর প্রশংসা করছেন কিন্তু শেষ পর্যন্ত ভোটটা দিচ্ছেন না। আপনার ক্ষেত্রে এটা ব্যতিক্রম হলো কেন? আমার ক্ষেত্রে ব্যতিক্রম বলতে গেলে একটা ভোটার, সাধারণত আমি তো একটা সাধারণ ভোটার ছিলাম এক সময়, আজকে আমি প্রার্থী। আমি আমার বুথে ভোটটা দিতে গিয়ে আমি প্রথম দেখবো কি যে আমার প্রার্থী পাস করবে, প্রথম ভোটারটা সেটা মনে। দ্বিতীয়ত হচ্ছে যে আমার কাছে বিরোধী, মানে আমি কার প্রতি বিরোধী বা একটা ভোটার হিসেবে চুজ করে, সেই দেখবেন সেই লক্ষ্যেই মানুষ ভোট দিয়েছে। একদম, আমার প্রার্থী ভালো নিশ্চিতভাবেই। আপনি সিপিএম এর যা প্রার্থী তালিকা এবার গোটা পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেস, বিজেপি, অন্যান্য রাজনৈতিক দল যারা প্রার্থী দিয়েছে, আমাদের যারা এই যে দীপশিতা, মীনাক্ষী, তারপরে কলতান, এদের তুলনা হয় রাজনীতিতে, কিন্তু দেখা যাচ্ছে ভোটে জিততে পারছে না। মানে আমাদের রাজনীতি তো শেষ হয়ে যাচ্ছে না। ঠিক আছে, রাস্তার লড়াই লড়বো আমরা, মীনাক্ষীরা আছে তো, লড়েই তো হচ্ছে যে। আমার শেষ প্রশ্ন, প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছেন, সাংবাদিকরাও রয়েছেন, আমার শেষ প্রশ্ন, আপনি প্রথমবারের জন্য বিধানসভায় যাবেন, সামনের দিকে যেখানে তাকাবেন সেখানে সবাই বিজেপির নেতা, অনেকে তার মধ্যে মন্ত্রী, একেবারে প্রথম বিজেপি যারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলো। পাশে পাবেন তৃণমূল কংগ্রেসের যারা জয়ী হয়েছেন এই প্রচণ্ড ঝড়ের মধ্যেও, আর আপনি সঙ্গী হিসাবে পাবেন আইএসএফ এর জেতা একজন বিধায়ককে। ফলে আপনার লড়াইটা বিধানসভার ভেতরে তো অনেকটাই কঠিন, তাই তো? হ্যাঁ, সে তো কঠিন লড়াই, কিন্তু আমরা তো কঠিন লড়াইকে মোকাবিলা করেই সামনের দিকে যেতে হবে। এটা বামপন্থীদের কাছে প্রতিদিনকারই চ্যালেঞ্জ। এটা ভারতবর্ষের রাজনীতিতে আজকে যে জায়গাতে আমরা আছি তাতে প্রতিদিনকারই হচ্ছে যে বামপন্থীদের কাছে টিকে থাকা চ্যালেঞ্জ। এখন আমরা শূন্য ছিলাম, এবার শূন্য তো বলেই ঠাট্টা করতে পারবেন না, আপনারাও পারবেন না, যার ফলে শূন্য থেকে যখন এক হয়েছি, আশা করি আমরা
এগোবো কারণ রাজনৈতিক সমীকরণ রাজ্যের চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জের জায়গা এক এক করে এগোতে গেলে কিন্তু অনেক না সময় না এক এক করে এগোবো না আমরা, এবারে খুব এক লাফে লাফিয়ে এগোবো। 147 আপনি বলছি তৃণমূল দল থাকবে না, আপনি 6 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস থাকবে না। এই যে বিরোধী ভোট বিজেপির বাইরেও যারা থাকছে, আর বিজেপির বিরুদ্ধে আমি লড়বো বিধানসভায়, আমার হাজার হাজার কমরেড গোটা রাজ্যে, হাজার হাজার পার্টি কমরেড তারা লড়বে রাস্তাতে, আর সেই রাস্তার লড়াইয়ের কথা বিধানসভাতে আমি বলব। সে চ্যালেঞ্জ নিব, কারণ হচ্ছে যে আমার পিছনের নেতা আছে, পার্টি আছে, সেলিমদা আছে, সুজনদা আছে, যারা পরিপক্ক লিডার আছে, সেটা আমরা দেখে নেব। বামপন্থীরা একলা থাকলে 100, একাই 100, ঠিক আছে। দল বদলের প্রস্তাব এলে সব কোনো ব্যাপারই নয়। আমরা কথা বললাম, দীর্ঘক্ষণ ধরে কথা বললাম, এবং প্রচুর মানুষ তারা অপেক্ষা করছেন তাদের প্রতিদিন এই আজকে যারা একটু আমি বললাম বাড়িতে যেতে, বাড়ি যাও, হ্যাঁ কালকে আমি সকালেই পার্টি নিচে আসবো, সন্দীপ সাধু কিছু মনে করো না, মিডিয়া একটু ধরবে, বুঝতে পারছি এই মুহূর্তে তার কিছু বার্তা, তার কিছু বক্তব্য এবং আনন্দের কিছু কালকে দেখা হবে আপনাদের সঙ্গে। কালকে পার্টি অফিসে এসো। নমস্কার, কালকে ভালো থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।